সায়েন্স কামা। এখন তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের পেজ নম্বর 262 এবং 63 এর শুধুমাত্র 1 এবং 2 মার্কসের উত্তরগুলো করা হবে। তো তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের সলিউশন 1 এবং 2 মার্কসের জন্য পেতে চাও তাহলে অবশ্যই সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখো, প্রথমে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। দেখো, প্রত্যেকটির মান রয়েছে 1। দেখো, 1-এর দাগের 1, বার্ষিক 10% সরল সুদের হারে কোনো মূলধন কত বছরে দ্বিগুণ হবে? তো সময়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, অপশান এতে রয়েছে 5, অপশান বিতে রয়েছে 10, অপশান সিতে রয়েছে 15 এবং অপশান ডিতে রয়েছে 20। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি আসল x টাকা, তাহলে সুদ হচ্ছে x টাকা। এবার দেওয়া আছে দেখো সুদের হার r% সমান 10%, তাহলে i সমান PTR বাই 100, সেখান থেকে আমরা পেয়ে যাব t সমান 100 ইন্টু i বাই PR, অর্থাৎ p এবং i এবং r এর মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি দেখো 100 ইন্টু x বাই x ইন্টু 10 বছর, অর্থাৎ 10 বছর। কাটাকাটি করলে হচ্ছে 10 বছর। অতএব নির্ণেয় 10 বছরে মূলধন দ্বিগুণ হবে। এটা রয়েছে অপশান বিতে, তাই অপশান বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 1-এর দাগের 2-এরটা, কোনো ঋণের ক্ষেত্রে 4 মাস অন্তর সুদ প্রাপ্য হলে চক্রবৃদ্ধি সুদের পর্ব কত হবে? অপশান এতে রয়েছে 3, অপশান বিতে রয়েছে 4, অপশান সিতে রয়েছে 1 এবং অপশান ডিতে রয়েছে 12। দেখো, কোনো ঋণের ক্ষেত্রে 4 মাস অন্তর সুদ প্রাপ্য হলে চক্রবৃদ্ধি সুদের পর্ব হবে 12/4, অর্থাৎ 3 রয়েছে অপশান এতে, তাই অপশান এ হচ্ছে কারেক্ট। তারপর দেখো 1-এর দাগের 3-এরটা, x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই সমান 5:1 হলে x:y এর মান কত হবে? অপশান এতে রয়েছে 5:1, অপশান বিতে রয়েছে 1:5, অপশান সিতে রয়েছে 3:2 এবং অপশান ডিতে রয়েছে 2:3। তো দেখে নাও, আমরা x যেটা দেওয়া আছে x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই সমান 5:1, সেইটাকে আমরা একদম ভগ্নাংশ আকারে লিখে নিয়েছি, অর্থাৎ x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 5/1। এবার দেখো কোনাকুনি গুণ করলাম, আমরা পেলাম x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো x প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে 5x মাইনাস 5y। এবার এক্সকে একদিকে এবং ওয়াইকে আরেক দিকে করলাম, তাহলে দেখো আমাদের হচ্ছে 5x মাইনাস এক্স সমান 5y প্লাস ওয়াই, হয়ে গেল 4x সমান 6y, অর্থাৎ x বাই ওয়াই সমান হচ্ছে 6/4 মানে 3/2। এবার 3/2 মানে x:y সমান 3:2, এটা রয়েছে অপশান সিতে, তাই অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। আরেকটা নিয়ম তোমরা দেখে নাও, সেই যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে। দেখো, x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই সমান 5:1, সেখান থেকে দেখো হচ্ছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 5/1। এবার যোগভাগ প্রক্রিয়ায় আমরা যদি করি তাহলে হবে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, সেইটা সমান 5 প্লাস 1 বাই 5 মাইনাস 1। এবার দেখো x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, সেক্ষেত্রে ওয়াই কেটে যাবে লবে, শুধুমাত্র লবে পড়ে থাকবে 2x এবং হরে পড়ে থাকবে 2y। আর ডান দিকে দেখো 6/4কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 3/2, আর এদিকে 2-এর সঙ্গে 2 কাটাকাটি হয়ে গেল, শুধু বাম দিকে পড়ে থাকবে x/y, অর্থাৎ x/y সমান 3/2, তার মানে x:y সমান 3:2। এটা রয়েছে অপশান সিতে, দেখো এটাই কারেক্ট, অপশান সি। তারপর দেখো 1-এর দাগের 4-এরটা, একটি অর্ধগোলককে কেটে নেওয়া সর্ববৃহৎ শঙ্কুর শীর্ষকোণের মান কত হবে? দেখো, যদি একটি অর্ধগোলক থেকে কেটে নেওয়া হয় সর্ববৃহৎ শঙ্কু, তাহলে সেই শঙ্কুর শীর্ষকোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ হবে। আবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাই একটি অর্ধগোলক থেকে কেটে নেওয়া সর্ববৃহৎ শঙ্কুর শীর্ষকোণের মান হবে অপশান বিতে যেটা রয়েছে 90 ডিগ্রি, সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 1-এর দাগের 5-এরটা, কোনো বৃত্তের এবি ব্যাস এটি স্পর্শক এবং এসি একটি জ্যা, যেখানে অ্যাঙ্গেল এবিসি সমান 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সিএটি এর মান কত হবে? অপশান এতে রয়েছে 40 ডিগ্রি, অপশান বিতে রয়েছে 50 ডিগ্রি, অপশান সিতে রয়েছে 90 ডিগ্রি এবং অপশান ডিতে বলছে কোনোটিই নয়। তো দেখো, প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নেবে যার ABC অর্থাৎ অ্যাঙ্গেল ABC এর মান 40 ডিগ্রি এবং এবি হচ্ছে ওই বৃত্তটির ব্যাস, আর এটি হচ্ছে একটি স্পর্শক, এসি যে কোনো একটি জ্যা। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এবিসি সমান 40 ডিগ্রি, আবার দেখো অর্ধবৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এসিবি, তাহলে অ্যাঙ্গেল এসিবি এর মান 90 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল সিএবি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি থেকে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল সিএবি এর মান 50 ডিগ্রি। আবার দেখো এ বিন্দুতে এটি হচ্ছে একটি স্পর্শক, তাহলে অ্যাঙ্গেল বিএটি সমান 90 ডিগ্রি,
সেখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল সিএটি সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি। এবার দেখো অ্যাঙ্গেল সিএবি এর মান হয়েছিল 50 ডিগ্রি, তাই যদি আমরা 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিয়ে আমরা পেয়ে যাবো 40 ডিগ্রি, সেটা রয়েছে আমাদের অপশান এতে, তাই অপশান এ হচ্ছে কারেক্ট। দেখো অ্যাঙ্গেল সিএটি এর মান 40 ডিগ্রি। দেখো 1 দাগের 6, যে সরলরেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তৃতীয় বাহুর সাথে তার সম্পর্ক হলো, অপশান এতে রয়েছে লম্ব, অপশান বিতে রয়েছে সমান, অপশান সিতে রয়েছে তির্যক এবং অপশান ডিতে রয়েছে সমান্তরাল। তো দেখো একটি ত্রিভুজ অঙ্কন করে নেবে যার এবি এবং এসি বাহুকে সমানুপাতে ডিই একটি সরলরেখা সেটি বিভক্ত করেছে, তাহলে এক্ষেত্রে তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর সঙ্গে ডিই এর সম্পর্ক হচ্ছে সমান্তরাল। একইভাবে তোমরা যদি অন্য বাহুকেও ছেদ করাও ওই সরলরেখাটি দিয়ে, তাহলেও কিন্তু প্রতি ক্ষেত্রেই ওই সরলরেখাটির সাথে তৃতীয় বাহুর সম্পর্ক হবে সমান্তরাল, তাই অপশান ডি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। যে সরলরেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তৃতীয় বাহুর সাথে তার সম্পর্ক হলো সমান্তরাল। তারপর দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করতে হবে, প্রত্যেকটির মান রয়েছে 1। অন্য কোনো শর্ত উল্লেখ না থাকলে কোনো অংশীদারি কারবারে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত ড্যাশ। তোমরা শূন্যস্থানে লিখবে সমান, কারণ কোনো যদি শর্ত উল্লেখ না থাকে তাহলে অংশীদারি কারবারে সবসময়ের জন্যই মূলধনের অনুপাতটাই তার লভ্যাংশের অনুপাত হয়, অর্থাৎ মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়। তারপর দেখো 2 দাগের 2, 2 মাইনাস রুট 3 হলো 2 প্লাস রুট 3 এর ড্যাশ করণী। 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3 এর অনুবন্ধীকরণী, তাই শূন্যস্থানে লিখবে অনুবন্ধীকরণী। দেখে নাও 2 মাইনাস রুট 3 এর সঙ্গে যদি 2 প্লাস রুট 3 গুণ করি আমরা পাবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার, অর্থাৎ 4 মাইনাস 3, 4 মাইনাস 3 সমান 1। দেখো শূন্যস্থানে তোমরা লিখে দেবে অনুবন্ধীকরণী। তারপর দেখো 2 দাগে 3-এরটা, এক্স সমানুপাতি ওয়াই হলে এক্স টু দি পাওয়ার 5 সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার ড্যাশ হবে, যেখানে এক্স এবং ওয়াই উভয়ই কিন্তু গ্রেটার দেন 0। তো এক্স সমানুপাতি ওয়াই সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি এক্স সমান কে ওয়াই, যেখানে কে একটি অশূন্য ভেদ্যধ্রুবক। এবার যদি আমরা উভয় পক্ষেই পঞ্চঘাত নিয়ে নিই তাহলে হবে এক্স টু দি পাওয়ার 5 সমান কে ওয়াই এর হোল টু দি পাওয়ার 5। এবার কে ওয়াই এর হোল টু দি পাওয়ার 5 মানে কে টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5। এবার দেখো যেখানে কে একটি অশূন্য ভেদ্যধ্রুবক সেখানে কিন্তু কে টু দি পাওয়ার 5 সেটিও কিন্তু একটি অশূন্য ভেদ্যধ্রুবকই হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার 5 হবে। আমাদেরকে নির্ণয় করতে বলেছিল এক্স টু দি পাওয়ার 5 সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার ড্যাশ হবে, ওই শূন্যস্থানটাই তোমরা বসাবে, অর্থাৎ ওই বক্সটায় তোমরা বসাবে 5, এটাই কারেক্ট অ্যান্সার, যেখানে এক্স এবং ওয়াই গ্রেটার দেন 0। তারপর দেখো 2 দাগের 4-এরটা, সমরেখ নয় এরূপ 3টি বিন্দু দিয়ে ড্যাশ বৃত্ত অঙ্কন করা যায়। সমরেখ যদি না হয় তাহলে 3টি বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করা যায়, তাই তোমরা শূন্যস্থানে লিখবে একটি। তারপর দেখো 2 দাগের 5-এরটা, একই বৃত্তের সমচাপের উপর সকল বৃত্তস্থ কোণের মান ড্যাশ হয়। আমরা জানি বৃত্তের সমচাপের উপর সকল বৃত্তস্থ কোণের মানই সমান হয়, অর্থাৎ শূন্যস্থানে লিখবে সমান হয়। তারপর দেখো বলছে একটি ঘনকের মোট শীর্ষবিন্দুর সংখ্যা ড্যাশ। দেখো একটি ঘনকের মোট শীর্ষবিন্দুর সংখ্যা হয় 8টি। দেখো এখানে একটি ঘনক অঙ্কন করা হয়েছে যার এ বি সি ডি ই এফ জি এইচ এই 8টি হলো কিন্তু শীর্ষবিন্দু, অর্থাৎ মোট শীর্ষবিন্দুর সংখ্যা হয় 8টি, এটাই অ্যান্সার। তারপর দেখো 3 দাগে সত্য মিথ্যা লিখতে বলেছে, যে কোনো 5টি, প্রত্যেকটির মান রয়েছে 1। দেখো প্রথম প্রশ্ন, 100 টাকার 1 বছরের সুদ 1 টাকা এবং 1 টাকার 1 বছরের সুদ 1 পয়সা, তাহলে উভয় ক্ষেত্রে সুদের হার একই হয়। তো দেখে নাও সুদের হার একই হচ্ছে কিনা। দেখো প্রথম ক্ষেত্রে 100 টাকার 1 বছরের সুদ 1 টাকা, অর্থাৎ আসল পি সমান 100 টাকা, সময় টি সমান 1 বছর এবং মোট সুদ আই সমান 1 টাকা। এবার আই সমান পিটিআর বাই 100, সেখান থেকে আর সমান 100 ইন্টু আই বাই পিআর 100 ইন্টু আই বাই পিটি, প্রত্যেক ক্ষেত্রে মান বসিয়ে দিলাম, আমাদের হলো 100 ইন্টু 1 বাই 1 ইন্টু 100%, অর্থাৎ 1%। দেখো প্রথম ক্ষেত্রে সুদের হার আমরা পেলাম 1%। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 1 টাকার 1 বছরের সুদ 1 পয়সা, অর্থাৎ আসল পি সমান 1 টাকা, সময় টি সমান 1 বছর এবং দেখো মোট সুদ আই সমান 1 পয়সা। এবার 1 পয়সাকে আমরা যদি টাকায় ট্রান্সফার করি আমরা পাবো 1 পয়সা সমান 1 বাই 100 টাকা, তাহলে সুদের হার আর সমান হয়ে যাবে 100 ইন্টু 1 বাই 100 বাই 1 ইন্টু 1, তাহলেই দেখো 100-র সঙ্গে 100 কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র 1% পড়ে থাকছে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রেও সুদের হার হয়েছে 1%। দেখো প্রথম ক্ষেত্রেও সুদের হার 1%, দ্বিতীয় ক্ষেত্রেও সুদের হার 1%, তাই প্রতি ক্ষেত্রেই কিন্তু সুদের হার একই হয়েছে, অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 3 দাগে 2-এরটা,
রুট পাই একটি দ্বিঘাতকরণী। দেখো রুট পাই একটি দ্বিঘাতকরণী নয়, তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা হবে। এটা তোমরা পেজ নম্বর 150-এ একবার দেখে নেবে। তারপর দেখো 3-এর দাগে 3, অংশীদারি কারবারে কমপক্ষে 3 জনের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো অংশীদারি কারবার কমপক্ষে 3 জনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ 2 জন হলেই কিন্তু অংশীদারি কারবার প্রযোজ্য, অর্থাৎ কমপক্ষে 2 জনের প্রয়োজন হয়। তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ অংশীদারি কারবারে কমপক্ষে 2 জন অংশীদারের প্রয়োজন হয়, 3 জনের নয়। তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপর দেখো 3-এর দাগে 4, এক্স সমানুপাতি ওয়াই ব্যস্ত ভেদে থাকলে এক্স ওয়াই সমান ধ্রুবক হবে। দেখো যদি এক্স সমানুপাতি ওয়াই হয়, এক্স ব্যস্তানুপাতি ওয়াই হয়, অর্থাৎ এক্স ভ্যারিয়াস 1/y হয়, তাহলে এক্স সমান কে বাই ওয়াই, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এক্স ইন্টু ওয়াই করলে হচ্ছে কে, যেখানে কে একটি ধ্রুবক, কারণ এখানে এক্স ওয়াই সমান ধ্রুবক হবে কিনা আমাদেরকে চেক করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই সমান আমাদের ধ্রুবক হচ্ছে, তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 3-এর দাগের 5-এরটা, দুটি বর্গাকার চিত্র সর্বদাই সর্বসম। এই বিবৃতিটি মিথ্যা, কারণ দুটি বর্গাকার চিত্র সর্বদাই সদৃশ্য হয়, কিন্তু তারা সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে। তাই দুটি বর্গাকার চিত্র সর্বদাই সর্বসম, এই বিবৃতিটি মিথ্যা। তারপর দেখো 3-এর দাগের 6-এরটা, লম্ববৃত্তাকার শঙ্কুর দুটি তল থাকে। এই বিবৃতিটি সত্য, কারণ লম্ববৃত্তাকার শঙ্কুর একটি ভূমি অর্থাৎ সেটা গোলাকার সমতল হয়, আবার দেখো আরেকটি পার্শ্বতল অর্থাৎ সেটা বক্রতল হয়। দেখো একটি সমতল এবং একটি বক্রতল অর্থাৎ মোট দুটোই তল, তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 4-এর দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে, যে কোনো 10টি, প্রত্যেকটির মান 2। দেখো প্রথম প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি আসল পি সমান x টাকা। এবার দেখো সুদ বলছে আসলের 8/25, অর্থাৎ আসল ইন্টু 8/25, সেটা হচ্ছে মোট সুদের পরিমাণ, অতএব মোট সুদ আই সমান 8x/25 টাকা। দেখো সময় বলা আছে 4 বছর, অতএব সময় টি সমান 4 বছর হবে। আর দেখো আমাদেরকে সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে সুদের হার আর সমান 100 ইন্টু I/PT%, সেখান থেকে আমরা পেয়ে যাব প্রত্যেকটার মান বসালাম। দেখো আই, পি এবং টি এর মান বসালাম, আমাদের হলো 100 ইন্টু 8x/25 বাই এক্স ইন্টু 4%, অর্থাৎ 100 ইন্টু 8x/x ইন্টু 4 ইন্টু 25%। দেখো কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র পড়ে থাকছে 4 ইন্টু 2 অর্থাৎ 8%, অতএব নির্ণেয় সুদের হার 8%, এটাই অ্যান্সার। অর্থাৎ শতকরা বার্ষিক সরল সুদের হার 8% হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তারপর দেখো 4-এর দাগে 2-এরটা, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো ধরে নিচ্ছি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার r% হবে। তাহলে 400 ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 441, সেখান থেকে আমরা পেয়ে গেলাম দেখো 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 441/400। এবার 441 মানে 21 হোল স্কোয়ার, আবার 400 মানে 20 হোল স্কোয়ার, সেখান থেকে আমরা পেলাম 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 21/20 হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস r/100 সমান 21/20। তাহলে r/100 সমান 21/20 মাইনাস 1, দেখো তাহলে আমাদের হয়ে গেল 21 মাইনাস 20/20 মানে 1/20। r/100 সমান 1/20, অর্থাৎ r সমান আমরা পাবো 100/20 মানে 5, অতএব নির্ণেয় বার্ষিক শতকরা সুদের হার হবে 5%, এটাই অ্যান্সার। তারপর দেখো 4-এর দাগে 3-এরটা, অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় 125 টাকা লাভ হলে অমলের লাভ কত হবে? তো দেখো অমল এবং বিমলের মূলধনের অনুপাতটা আমরা প্রথমে বের করছি। দেখো অমল 500 টাকা 9 মাসের জন্য দিয়েছিল, অর্থাৎ অমলের মোট মূলধন হবে 500 ইন্টু 9। আবার দেখো বিমল 600 টাকা 5 মাসের জন্য দিয়েছিল, তাই বিমলের মোট মূলধন হবে 600 ইন্টু 5, অর্থাৎ আমরা পাবো অমল এবং বিমলের মূলধনের অনুপাত সমান 500 ইন্টু 9 ইস্টু 600 ইন্টু 5, অর্থাৎ 4500 ইস্টু 3000, সেখান থেকে আমরা পেয়ে গেলাম দেখো 3:2। অতএব অমলের মূলধনের আনুপাতিক ভাগহার হবে 3/3 প্লাস 2, তার মানে 3/5। দেখো ব্যবসায় মোট লাভ হয়েছিল 125 টাকা, তাহলে ব্যবসায় অমলের লাভ হবে 3/5 ইন্টু 125, অর্থাৎ 3 ইন্টু 25 মানে 75 টাকা। অতএব নির্ণেয় অমলের লাভ সমান 75 টাকা। আমাদেরকে দেখো অমলের লাভটাই নির্ণয় করতে বলা ছিল, অতএব অমলের লাভ 75 টাকা। তারপর দেখো 4-এর দাগে 4-এরটা,
কে এর কোন মানের জন্য 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। দেখো বলা আছে একটি বীজ 2/3 অর্থাৎ 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণে এক্স ইকুয়ালস টু 2/3 বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি দেখো 7 ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার দেখো যদি সরল করি আমরা পাবো 7 ইন্টু 4 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0 অর্থাৎ 28 প্লাস 6k মাইনাস 27/9 ইকুয়ালস টু 0। তার মানে দেখো 28 থেকে 27 বাদ দিলে হচ্ছে 1 অর্থাৎ 1 প্লাস 6k সমান 0। তার মানে 6k সমান -1। কে এর মান আমরা পেয়ে গেলাম -1/6। অতএব নির্ণেয় কে এর মান -1/6 হলে 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে 2/3। এটাই অ্যান্সার, কে এর মান -1/6। তারপর দেখো 4 দাগের 5এরটা এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো দেওয়া আছে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স। তাই আমরা প্রথমে এক্স সমান k1 ওয়াই, ওয়াই সমান k2 জেড এবং জেড সমান k3 এক্স লিখলাম, যেখানে k1 k2 k3 তিনটেই কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা ইকুয়েশন নাম্বারিং করেছি, দেখো এক্স ইকুয়ালস টু k1 ওয়াই সেটাকে 1 নম্বর দিয়েছি, ওয়াই ইকুয়ালস টু k2 জেড সেটাকে 2 নম্বর দিয়েছি এবং জেড ইকুয়ালস টু k3 এক্স সেটাকে 3 নম্বর দিয়েছি। এবার দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এক্স সমান, দেখো এক্স সমান k1 ওয়াই। এবার ওয়াই এর পরিবর্তে 2 নম্বরকে ব্যবহার করে আমরা k2 জেড বসাবো। দেখো এক্স সমান k1 ইন্টু k2 জেড, যেখানে 2 নম্বর সমীকরণের সাহায্যে আমরা ওয়াই এর মান বসালাম। এবার দেখো গুণ করে দিলাম, তাহলে আমাদের হলো k1 ইন্টু k2 ইন্টু জেড। এবার জেডের পরিবর্তে আমরা 3 নম্বর ইকুয়েশন ব্যবহার করে k3 এক্স বসাবো। দেখো 3 নম্বর ইকুয়েশন ব্যবহার করে আমরা k3 এক্স বসিয়েছি, জেড ইকুয়ালস টু আমাদের দেখো হয়ে গেল k1 ইন্টু k2 ইন্টু k3 এক্স অর্থাৎ k1 ইন্টু k2 ইন্টু এক্স। এবার ডান দিকের মানটাকে বাম দিকে আনবো, অর্থাৎ এক্স মাইনাস k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু এক্স। এবার দেখো এক্স কমন নিয়ে নিলে আমাদের বাম দিকে পড়ে থাকবে 1 মাইনাস k1 k2 k3 ইন্টু এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ 1 মাইনাস k1 ইন্টু k2 ইন্টু k3 সমান 0, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0 বলে আমরা লিখতে পেরেছি। এবার দেখো আমরা পেয়ে গেলাম ভেদধ্রুবক অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল, অর্থাৎ k1 ইন্টু k2 ইন্টু k3 সমান 1। অতএব নির্ণেয় অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল হবে 1। এটাই অ্যান্সার, আমাদেরকে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফলই নির্ণয় করতে বলা ছিল। তারপর দেখো 4 দাগের 6এরটা 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোনো জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব যদি 8 সেন্টিমিটার হয় তাহলে ওই জ্যা এর দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমরা একটা অঙ্কন করেছি ও কেন্দ্রীয় বৃত্ত, যার এবি জ্যা এবং ও কেন্দ্র থেকে এবি এর লম্ব দূরত্ব ওপি সমান হয়েছে 8 সেন্টিমিটার। আমাদেরকে বলা ছিল দেখো ওই জ্যা থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার হবে। আবার দেখো বৃত্তের ব্যাসার্ধ সেটা বলা ছিল 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ দেখো এক্ষেত্রে ও এ সমান 17 সেন্টিমিটার। আমাদেরকে এ বি নির্ণয় করতে হবে, যেখানে এ বি হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। আমরা এ বি নির্ণয় করব, তার আগে দেখো সমকোণী ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে ওপি, ভূমি হচ্ছে এপি এবং অতিভুজ হচ্ছে ও এ, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সেই সূত্র প্রয়োগ করলে আমরা দেখো পেয়ে যাচ্ছি এপি এর হোল স্কোয়ার সমান ও এ এর হোল স্কোয়ার মাইনাস ওপি এর হোল স্কোয়ার, যেখানে দেখো আমরা মান জানি ও এ এবং ওপি এর, বসিয়ে দিলাম। তাহলে হলো 17 হোল স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার সমান এপি এর স্কোয়ার। তাহলে এপি সমান √ অফ 17 হোল স্কোয়ার মানে 289 এবং 8 হোল স্কোয়ার মানে 64, অর্থাৎ 289 মাইনাস 64 সমান √ 225 হয়ে গেল এপি এর মান, আর √ 225 মানে 15। অতএব এপি সমান 15 সেন্টিমিটার। দেখো ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো এবি সমান এপি প্লাস পিবি, যেখানে এপি এবং পিবি উভয়ের মানই সমান, তাই দেখো 2 ইন্টু এপি সমান এবি, অর্থাৎ 2 ইন্টু 15 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 30 সেন্টিমিটার। অতএব নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার। এটাই অ্যান্সার, জ্যায়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। দেখো 4 দাগের 7এরটা এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু অ্যাঙ্গেল বিএসি সমান 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওডি এর মান কত হবে। তো দেখো অঙ্কন করেছি এবিসি একটি ত্রিভুজ যার পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু
অ্যাঙ্গেল বিএসি সমান 40 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল পিওডি এর মান নির্ণয় করব। দেখো, যেহেতু বিসি বৃত্তচাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিওসি এবং পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি, তাই অ্যাঙ্গেল বিওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি হবে, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখো, অ্যাঙ্গেল বিওসি এর মান হবে 2 ইন্টু 40 ডিগ্রি, কারণ আমাদেরকে দেওয়া আছে দেখো অ্যাঙ্গেল বিএসি এর মান 40 ডিগ্রি। তাই আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল বিওসি সমান 80 ডিগ্রি। আবার দেখো, ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ সিওডি এর ওবি সমান ওসি সমান বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো, ডি বিসি এর মধ্যবিন্দু, তাই বিডি সমান ডিসি হচ্ছে। আবার ওডি সাধারণ বাহু, তাই ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। এবার দেখো, অ্যাঙ্গেল বিওডি এর মান হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল সিওডি এর সঙ্গে সমান, অর্থাৎ হাফ অফ অ্যাঙ্গেল বিওসি, তার মানে 80 ডিগ্রি বাই 2 মানে 40 ডিগ্রি। দেখো, আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল বিওডি এর মান 40 ডিগ্রি। আমাদেরকে এটাই নির্ণয় করতে বলা ছিল, অ্যাঙ্গেল বিওডি এর মান কত হবে। অতএব নির্ণয় অ্যাঙ্গেল বিওডি এর মান 40 ডিগ্রি, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 8-এরটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং এডি বাহুকে ই ও এফ পর্যন্ত বর্ধিত করা হলো। অ্যাঙ্গেল সিবিই সমান 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিডিএফ সমান কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা অঙ্কন করেছি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি এবং এডি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করেছি। অ্যাঙ্গেল সিবিই সমান 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিবিএ সমান হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিবিই, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি হচ্ছে, কারণ দেখো ওটা একটা সরল রৈখিক কোণ, অর্থাৎ এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাই অ্যাঙ্গেল সিবিএ নির্ণয় করার জন্য আমরা করলাম 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। আবার দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়। অ্যাঙ্গেল সিবিএ প্লাস অ্যাঙ্গেল সিডিএ সমান 180 ডিগ্রি। এবার দেখো, আমরা অ্যাঙ্গেল সিবিএ এটার মান জানি 60 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল সিডিএ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। আবার দেখো, অ্যাঙ্গেল সিডিএফ সেটার ক্ষেত্রেও কিন্তু ওখানে এক সরল কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সিডিএফ সমান আমরা পাবো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিডিএ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি। দেখো, অ্যাঙ্গেল সিডিএফ এর মান আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি, এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা ছিল। অতএব নির্ণয় অ্যাঙ্গেল সিডিএফ এর মান 60 ডিগ্রি। তারপর দেখো 4 দাগের 9-এরটা, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কেন্দ্র ও থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু পি থেকে পিটি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, যেখানে টি হলো স্পর্শবিন্দু। দেখো, টি স্পর্শবিন্দু আমরা অঙ্কন করে নিয়েছি, যেখানে ওপি সমান 10 সেন্টিমিটার এবং ওটি সমান 6 সেন্টিমিটার। ওটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ওপি হচ্ছে ও কেন্দ্র থেকে পি বিন্দু অবধি দূরত্ব। দেখো, যেহেতু ওটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই ওটি লম্ব হবে পিটি এর উপর। দেখো, ত্রিভুজ ওপিটি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে ওটি, ভূমি হচ্ছে পিটি এবং অতিভুজ ওপি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সেই সূত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো ওটি এর স্কোয়ার প্লাস পিটি এর স্কোয়ার সমান ওপি এর স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার সমান 10 স্কোয়ার, কারণ আমরা ওটি এবং ওপি এর মান জানি। দেখো, তাহলে হলো পিটি স্কোয়ার সমান 100 মাইনাস 36। দেখো, তার মানে পিটি সমান √64 মানে 8। আর আমাদেরকে পিটি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা ছিল, পিটি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, অতএব নির্ণেয় পিটি স্পর্শকের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 10-এরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার। ওই চোঙটির ঘনফল বের করতে হবে। দেখো, আমাদেরকে দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার। আবার আমরা জানি চোঙের ঘনফলের সূত্র হয় চোঙটির ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার প্রত্যেকটার মান বসিয়ে দিচ্ছি, কারণ ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার, অর্থাৎ 264 ইন্টু 14 ঘন সেন্টিমিটার। এবার গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 3696 ঘন সেন্টিমিটার, এটাই অ্যান্সার, 3696 ঘন সেন্টিমিটার।
এবার দেখো 4 দাগের 11টা, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে ফাঁপা গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগবে তাদের অনুপাত বের করতে হবে। দেখো গোলকদ্বয়ের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3, তাই আমরা ধরে নিচ্ছি গোলকদ্বয়ের ব্যাসার্ধের সাধারণ অনুপাত r। তাহলে গোলকদ্বয়ের ব্যাসার্ধ হবে যথাক্রমে 2r একক এবং 3r একক। এবার ফাঁপা গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লাগবে তার অনুপাতটাই হবে ওই গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার এইচ ইস টু পাই ইন্টু 3r এর হোল স্কোয়ার এইচ। এবার দেখো অনুপাত আকার থেকে ভগ্নাংশ আকারে নিয়ে এসে কাটাকাটি করে দিলাম। দেখো পাই ইন্টু 4r স্কোয়ার এইচ বাই পাই ইন্টু 9r স্কোয়ার এইচ, কারণ 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার এবং 3r এর হোল স্কোয়ার মানে 9r স্কোয়ার। দেখো কাটাকাটি করে দিলে আমাদের শুধুমাত্র থাকবে 4/9 মানে 4:9। অতএব নির্ণেয় ফাঁপা গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগবে তাদের অনুপাত হলো 4:9, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 12, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:343 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো প্রথমে ধরে নিচ্ছি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a একক এবং b একক। তাহলে দেওয়া আছে দেখো ঘনকদ্বয়ের আয়তনের অনুপাত 8:343, তাই আমরা পেয়ে যাচ্ছি a কিউব ইস টু বি কিউব সমান 8:343। এবার আমরা ভগ্নাংশ আকারে আনলাম, দেখো a কিউব বাই বি কিউব সমান 8/343। এবার 343 মানে 7 এর হোল কিউব এবং 8 মানে 2 এর হোল কিউব, অর্থাৎ a বাই বি এর হোল কিউব সমান 2/7 হোল কিউব, তার মানে a বাই বি সমান 2/7। অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 6a² ইস টু 6b²। সেখান থেকে আমরা লিখতে পারছি 6a² বাই 6b²। 6 আর 6 যদি কাটাকাটি করি তাহলে আমাদের শুধুমাত্র থাকবে a² বাই b²। a² বাই b² মানে a বাই বি এর হোল স্কোয়ার। আর দেখো আমরা a বাই বি এর মান জানি 2/7, তাই 2/7 যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো 2/7 হোল স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার বাই 7 এর হোল স্কোয়ার মানে 4/49। অতএব 4:49 হয়ে গেল আমাদের ঘনকদ্বয়ের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এটাই অ্যান্সার। অতএব নির্ণেয় ঘনকদ্বয়ের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:49। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে একটি লাইক করে দিও। আর তোমরা যদি এই ধরনের ম্যাথমেটিক্সের 1 এবং 2 মার্কসের সলিউশনগুলো এবিটিএ টেস্ট পেপারের পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।